নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়ের ঘটনা অফিসিয়াল চ্যানেলের নতুন একটি ভিডিও। আজকের ঘটনাটি হলো হাইওয়ের ওপর দুই দম্পতির প্রকোপ। তাহলে শুরু করা যাক আজকের নতুন পর্ব। এখানে ঘটনা নয়, পরিচয় করানো হয় বাস্তবিকতার সাথে। আমি রামনারায়ণ শাস্ত্রী। আমি একজন গাইঘাটা জেলার অন্তর্গত এক বাসিন্দা। সময়টা ছিল শীতের শুরু, কিন্তু অস্বাভাবিকভাবে অক্টোবরের প্রথমেও সে আগের মতো গা কাঁপিয়ে দেওয়া ঠান্ডাটা আর ছিল না। সকালটা ছিল দৃশ্যময়। আমার ঘড়িতে বাজে এখন সকাল 7টা। বাড়ি থেকে বেশ একটা বড় কাজের জন্য হাবড়া যাওয়ার কথা ছিল। সব ভালো, সকালের খাবার খেয়ে বাড়ি থেকে 10টা নাগাদ বেরিয়ে পড়লাম। আমার বাবা পেশায় ছিল এক কাপড় বানানো কোম্পানির কর্মচারী। তার বয়স এখন প্রায় 70 ছুঁই ছুঁই। তাই হাতে পায়ে আগের মতো আর জোর ছিল না। আগে প্রতিদিনই যাতায়াত করত গাইঘাটা থেকে হাবড়ায়। বয়স বাড়ার সাথে সাথে তার নানা সমস্যা দেখা গেল। তার মধ্যে একটু বড় সমস্যা হলো আমার বাবা শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল, আর তাছাড়াও কাজের চাপও আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল। বাবার শরীর আগের থেকে একটু আরো বেশি খারাপ হতে থাকলো। এর জন্য আমার আরো তাড়াতাড়ি চাকরি পাওয়ার চেষ্টা করতে হচ্ছিল, কিন্তু শেষমেশ চাকরি না পাওয়ার জন্য আমি আরো বেশি অসহায় মনে করতে লাগলাম নিজেকে। বাবাও বলছিল একটি সরকারি চাকরি খুঁজতে। এদিকে পরিবারের চাপ, ওইদিকে বাবার শরীর খারাপ, আবার এদিকে চাকরি খুঁজতে হবে। কোন দিকে যাব তা বুঝতে পারছিলাম না। তবে আমি পড়াশোনায় ভালো না হওয়ার জন্য কোনো চাকরির সুযোগ সুবিধা পাচ্ছিলাম না। এই দেখে আমার বাবা বলল, তাহলে বাবা এবার কারখানার কাজে ঢুকে যা। বাবা কারখানার ম্যানেজারের সাথে কথা বলেছেন। তাও আমার বাবা একবার আমাকে বলল, আয় কারখানার কাজটা একবার দেখে যা। তাই কাজ দেখবার জন্য বাবার কথা মতো ট্রেন ধরে রওনা দিই হাবড়ার দিকে। চাকরির পাকাপাকি কথা বলে বাড়ির দিকে ফিরবো, মনটাও বেশ খুশি খুশি ছিল। মাইনেটা প্রায় 10,000 টাকা। আমাদের মতো মধ্যবর্তী পরিবারের ছেলেদের কাছে 10,000 টাকা মানে অনেক বেশি। তাছাড়াও প্রথমবার একটা কাজ পেয়েছি, তার তো খুশি একটা আলাদাই। কাজের কথা পাকাপাকি হয়ে যাওয়ার পর যখন আমি বাড়ি যাওয়ার জন্য হাবড়া স্টেশনের দিকে রওনা দিই, স্টেশনের কাছে পৌঁছালে জানা যায় বিশেষ অসুবিধার কারণে ট্রেনটি লাইন থেকে আলাদা হয়ে গিয়ে একটি বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। বাড়ি যাওয়ার তাড়া আছে বলে আমি বাস স্ট্যান্ডের দিকে এগোতে লাগলাম। বাস স্ট্যান্ডে পৌঁছে বাস স্ট্যান্ডের পাশে পানের দোকানের থেকে খবর নিলে জানা যায় বাস তো অনেক আগেই চলে গেছে, এখন আর কোনো বাস নেই। এই কথা শুনে আমি ন্যাশনাল হাইওয়ে দিয়ে হাঁটা শুরু করতে লাগলাম। বেশ খানিকটা পথ হাঁটলাম, সারা পা ব্যথায় ছিঁড়ে পড়ে যাচ্ছে, তাও সাহস করে একটু একটু করে এগোচ্ছি। আগে হাতে একটা ফোন ছিল, তার আলোয় রাস্তা দেখে এগোচ্ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে সেই সম্বলটাও আমি হারালাম। এখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আলোর কোনো সন্ধান নেই। মাঝে মাঝে কয়েকটা কার ড্রাইভার তারা আবার লিফট দিতে ভয় পাচ্ছে, কারণ কিছু সময় আগেই হয়েছিল এই রোডে একটা বিশাল বড় খুন। দুই দম্পতি গাড়িতে করে বনগাঁর দিকে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রাস্তায় এক মাঝবর্তী বয়স দেখে মনে হয় 40 অথবা 45 বর্তী এক যুবক লিফট চাইলে দুই দম্পতি তাদের লিফট দিয়ে খানিকটা রাস্তা এগোনোর পরেই দুই দম্পতির মধ্যে একজনের কপালে পিস্তল ঠেকিয়ে টাকা পয়সা চেলে তারা দিতে অস্বীকার করে। রাগে মাথায় বাজ পড়ে সেই 45 বছরের মধ্যবর্তী লোকের। মাথায় সাথে সাথে স্বামী স্ত্রীকে শুট করে গাড়ি নিয়ে পালিয়ে যায় সেই বছর 45-এর মধ্যবর্তী লোকটি। গাড়ি নিয়ে যাওয়ার পথে সেই দুই দম্পতির বডিকে রাস্তার কোণে ফেলে চলে যায়। তদন্ত করেও সেই খুনিকে আর পাওয়া যায় না। যেহেতু তাদের খুনির শাস্তি হয়নি, তার জন্য সেই দুই দম্পতির এখনো নাকি মুক্তি হয়নি। এর ফলে সেই দুই দম্পতি নাকি সেই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে এখনো ঘুরে বেড়ায়। হঠাৎ করে এই কথা মাথায় আসার পর গায়ের লোম দাঁড়িয়ে পড়ে, সারা গায়ে কাটা কাটা দিয়ে যাচ্ছে, পা আর সামনের দিকে এগোতে চাচ্ছে না। তাও মনটাকে জোর দিয়ে সাহস জুগিয়ে এগোতে থাকি। চার্জ শেষ হওয়ার আগে মাকে সব বলে দিয়েছি, তবে মায়ের মন তো ফোনে না পেয়ে হয়তো চিন্তা করছে। আস্তে আস্তে এগোতে এগোতে সেই ন্যাশনাল হাইওয়ের কাছে এসে পড়ি, সেই কুখ্যাত জায়গা যেখানে হয়েছিল সেই দুই দম্পতির মৃত্যু। হঠাৎই হাওয়াটা বেশ জোরে বইতে লাগলো। একেতে শীতের রাত, তার উপর গায়ে এত জামা কাপড় নেই, তবে আজ বুঝতে পারিনি হাওয়ার জন্য এত বেশি ঠান্ডা লাগবে। পা থেকে মাথা পর্যন্ত পুরো কাঁপিয়ে দিচ্ছিল। কনকনে বাতাস মনে হচ্ছিল জমিয়ে দিচ্ছে। এক জায়গায় আমার পা, একটু এগিয়ে গিয়েই হঠাৎ হোঁচট খেয়ে পড়লাম। কোনোভাবে নিজেকে শক্ত করে উঠে হাত লাগিয়ে দেখলাম
একজন লোক রাস্তার ওপর উবুড় হয়ে শুয়ে আছে। তাকে খানিকটা হাত দিয়ে নাড়ানোর পরেও সে উঠল না। তখন ভাবলাম, সামনেই তো কাউন্টার, হয়তো সেই ঠেকার কোনো মধুমাতাল হয়তো। একটু পিছপা হয়ে নিজের রাস্তায় ফিরতে গিয়ে দেখি সামনে দাঁড়িয়ে রয়েছে সেই লোকটি, যে কিনা এখনই আমার সামনে মাটিতে শুয়েছিল। সে কিনা আমার সামনে হঠাৎই চলে আসলো, আমার হাতটি হাতে নিয়ে মুড়িয়ে ধরলো, আমার ঘাড়ে হাত দিয়ে জামাটা টান দিয়ে ছিঁড়ে ফেললো। তার হাতে ছিল পিশাচের মতো বড় বড় নখ। তারপরই আমার ছিঁড়ে যাওয়ার জামার ওখান থেকে বেরিয়ে আসলো রক্তের স্রোত। শীতের রাতে ব্যথায় আমি চিল্লিয়ে উঠলাম জোরে মা বলে, কিন্তু সে শোনে না। সেই লোকটাকে আমি বলি, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমার চোখের থেকে কষ্টে জল পড়া শুরু হয়ে গিয়েছে। হাতটা হ্যাচকা টান দিয়ে আমি ছাড়িয়ে নিলাম এবং সামনের দিকে এগোতে লাগলাম। পিছন থেকে ডাক আসে, কেন মারলি আমাকে, কেন মারলি আমাকে? এবং সেই লোকটা যে ছিল এক পিশাচ, সে খোঁড়াতে খোঁড়াতে আমার পিছনে এগোতে লাগলো। আর সে ডাকতে শুরু করলো, শাস্ত্রী, শাস্ত্রী, এদিকে তাকা। তবে আমার ঠাম্মা বলেছিল ছোটবেলায়, কখনো অন্ধকারে পিছনের দিক থেকে ডাক পড়লে সাড়া দিবি না। আমি সেই কথা মাথায় রেখে এগোচ্ছি। হঠাৎ সামনের দিকে তাকিয়ে এক গাছের ডালে চোখ পড়ে। হলুদ চুড়িদার পরা এক মহিলা গাছের ডালে বসে কিছু চাবাচ্ছে। ভালো করে দেখলে হালকা চাঁদের আলোয় দেখা যাচ্ছে ওটা আমারই কিনা মাথা, তাও কিনা সে পরম আনন্দে চিবাচ্ছে। সব দেখে আমি আরো জোরে জোরে সামনের দিকে দৌড়াতে শুরু করলাম। পিছনে এখন দুজনের আওয়াজ পাওয়া যাচ্ছে, তোর চোখ গেলে দেব। তার সাথে বলছে, এই মানুষের বাচ্চা আমাদের মেরেছিল। এই বলে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করতে লাগলো। পায়ে আর দৌড়ানোর মতো জোর নেই। তখনই পিছন থেকে এক বড় চাকার মাল ভর্তি ট্রাক এসে আমাকে বাড়ি দেয় এবং আমি ছিটকে পড়ি রাস্তার এক কোণে। 2 সপ্তাহ পরে আমার জ্ঞান ফিরলে আমি নিজেকে পাই হাসপাতালের বেডে। পাশে তখন মা শুয়ে আছে। চারিদিকে তখন আবার পরিষ্কার, তবু গায়ে অস্বাভাবিক ব্যথা। আমার এক হাত ও পা ভেঙে গেছে। লরি চালক বিকেলে আমার সাথে দেখা করতে আসে এবং বলে, তুমি জানো না রাস্তাটার ব্যাপারে? আমি তাকে জানাই, সবই জানি এবং শুরু থেকে সব বলি। সব শোনার পরে সে বলে, তারা ছিল সেই 2 দম্পতি যারা ওই ন্যাশনাল হাইওয়ের উপর দিয়ে নিজের খুনিকে খুঁজে বেড়াচ্ছে। তখন আমার সব শুনে মনে মনে একটু রাগ হলো। তাদের শত্রুতা তো সেই খুনির সাথে, তবে তারা আমার ক্ষতি করলো কেন? সব পরিস্থিতি দেখে লরি চালক বলে, बेटा तुम मेरे लॉरी से टकराए हो, इसलिए तुम्हारा ठीक होने तक तुम्हारी फैमिली की जिम्मेदारी अब मेरी है। এই সব শুনে আমি একটু সাহসও পেলাম এবং নিজের মনে শক্তিও পেলাম যে নিজের সুস্থ হওয়া পর্যন্ত আমার পরিবারকে কেউ একজন সামলে রাখবে। কিছুদিন যাওয়ার পর আমি আবার নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে আসি আর সেই কারখানার নতুন কাজে আমি যুক্ত হই। ঘটনাটি পার হয়েছে আজ প্রায় 5 বছর। আমার একটা মেয়েও হয়েছে আর সেই লরি চালকের সাথে আমার এক খুব কাছের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আচ্ছা দাদা, আশা করছি তোমার গল্পটা ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই তোমার গল্পটি খুব ভালো হয়েছে। তোমার পরিবারের জন্য আমি ভালো কামনা করি, যেন তোমার পরিবার সুখী হয়। আমাদের ঘটনা পাঠাতে হলে আমাদের ইনস্টাগ্রাম চ্যানেল ভয়ের ঘটনা অফিসিয়ালে আপনারা গল্প লিখে পাঠাতে পারেন। আপনারা দেখছেন ভয়ের ঘটনা অফিসিয়াল। আজকের জন্য এখানেই শেষ করছি, তাহলে দেখা হবে পরের সপ্তাহে আবার। মনে রাখবে, এখানে ঘটনা নয়, পরিচয় করানো হয় বাস্তবিকতার সাথে।